আবার বলি 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করলো তারা পাবে না কেন? এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্যে, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্যে, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। আমি আবার বলি, একদিনই হবে তা মনে করবার দরকার নেই। যারা হঠাৎ করেই মনে করেছেন সরকার বদলেছে, এখনই ভোট দিয়ে দাও, তারপরে নতুন সরকার সে সব করবে, নিশ্চয়ই ভোট দিতে হবে। এই সরকার চিরজীবনের জন্য আসেনি। আর সংস্কার কোথাও থেমে থাকে না। একটা ঘর যেমন প্রতিনিয়তই আপনি রং করেন, ঝাড় দেন, পরিষ্কার করেন, ঘরটাকে ঝকঝকে তকতকে নতুন রাখবার চেষ্টা করেন, রাষ্ট্রকেও সেরকম প্রতিনিয়ত সংস্কার করতে হয়, প্রতিনিয়ত তার উন্নতি সাধন করতে হয়, প্রতিনিয়ত এই রাষ্ট্র যাতে সামনে এগোতে পারে তার ব্যবস্থা করতে হয়। এই জন্যই চলমান একটা সংস্কার, কোথাও থামিয়ে দেবেন তা তো নয়। অতএব যদি কেউ বলেন সংস্কার শেষ করি তারপরে ভোট, সেই কথা যেমন সত্যি নয়, তেমনি বলি নির্বাচনের পরিবেশই হয়নি তখন ভোট, সেটাও কোনো সত্যি কথা নয়। আজ ভোট করতে পারবেন? থানায় যান, পুলিশ অভিযোগ দেয় না। তাদের নিজেদের অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, দাবি নিয়ে পথে নেমেছেন। কয়েকটা দিন এরকম মনে হয়েছে যে বোধহয় দেশটা অচল হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে, তাদের দাবিতে। কিন্তু আমি এই সরকারকে ধন্যবাদ দেই, অল্প দিনের মধ্যেই যেটা একটা বড় সংকট হতে পারত সেই সংকটকে তারা একভাবে সামাল দিয়েছে। দেশটা বদলে যাচ্ছে, বদলে গেছে আমি বলবো না, হ্যাঁ বদলে গেছে। স্বৈরতন্ত্র ছিল যেখানে কথা বলা যেত না, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত না, চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না, তার পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলতে পারছি, এখন নিজেদের দাবি দেওয়া, অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারছি। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, কত যে যখন তখন একজনকে কান ধরে টেনে বের করে দেওয়া যায়, তার বিরুদ্ধে কোনো আইনি সাপোর্ট পর্যন্ত নাই, এটা অজস্র। বেতন পর্যন্ত দেবার কোনো সিস্টেম নাই। পৌর কর্মচারীদের বেতন সরাসরি কোনো সিভিল, কোনো লোকাল গভর্নমেন্ট দেয় না, সেটা দেয় লোকাল গভর্নমেন্টের কর্তা, তিনি আবার টাকা আটকে রাখেন, তারপরে যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন। এই পদ্ধতি চলেছে। পুরা ব্যবস্থাটা বদলাতে হবে। এই যে এত বড় লড়াই হলো, এই লড়াইকে যদি আমরা কেবল মনে করি যে এটা সরকার বদলের লড়াই, একটা সরকার যাবে, ভোট হবে, আর একটা সরকার আসবে এবং চলতে থাকবে, না। আমরা যারা রাজনৈতিক দলগুলো এই আন্দোলন শুরু থেকে গড়ে তোলবার চেষ্টা করেছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি, কর্মসূচি পালন করেছি, তারা বলেছি আমরা কেবল সরকার বদলের আন্দোলন করছি না, আমরা দেশ বদলেরও আন্দোলন করছি, আমরা প্রশাসন বদলের আন্দোলন করছি, আমরা রাষ্ট্রটা বদলে দিতে চাই। এবং এই বদল মানুষের জন্ম থেকে, মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্য যাতে গড়ে তোলা যায়, তার লড়াই করছি। এবং এই কারণেই
আমি বিশেষত প্রথমত শিক্ষার্থীদের ধন্যবাদ দিই, আজকে এখানে যারা দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ দিই। রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করছিলাম, অনেক ত্যাগ তিতিক্ষাও ছিল, জেল খেটেছেন, আয়নাঘরে গেছেন, নিহত হয়েছেন, মারা গেছে অনেক, কিন্তু তারপরেও শেষ লড়াইটা তারা করতে পারেনি। শেষ লড়াইয়ের জন্য যৌবন দরকার, শেষ লড়াইয়ের জন্য তারুণ্য দরকার, শেষ লড়াইয়ের জন্য স্পর্ধা দরকার। আমাদের মতো যাদের বয়স 70 পার হয়ে গেছে তারা রাস্তায় 100 গজ চলবার পরে ভালো করে দৌড়াতেই পারবো না। পুলিশ যদি তাড়া দেয় তাহলে আমাদের নেতা কর্মী সবাই মিলে নেতাকে বাঁচাবে কেমনে সেই চেষ্টা করে। কিন্তু এইবার ওই যে সুকান্তের কবিতা একটা ছিল না, সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মনে সারখার তবু মাথানো আবার নয়। গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, এরকম একটা কথা দেশের মধ্যে প্রচলিত আছে। শেখ হাসিনা বিদায় নেবার মুহূর্তেও তার জেদ ছাড়েননি। উনি সামরিক বাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে বলছিলেন চালিয়ে যাও গুলি, 20,000 লোক মেরে ফেলো, আমি ক্ষমতায় থাকতে চাই। ওরা বলেছেন এই কথাটাই গুরুত্বপূর্ণ, বলে মেরে করবো কি, একটা মারলে আর একটা দাঁড়ায়, কতগুলো মারবো, এই মেরে কিছু হবে না। এই যে সাহস তারা দেখিয়েছেন, আমি প্রথমেই মনে করি তাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা যে কোনোভাবেই হোক না কেন একটা অভাব থেকে, অভিযোগ থেকে উঠে এসছে, এবং সেই প্রত্যাশার প্রতি আমাদের মূল্য দেওয়া উচিত। শুধু আমি সবাইকে অনুরোধ করি, আমাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না। একটা অংশ এক পেশার মানুষ দাবি তুললো, আর এক পেশার মানুষ আবার তার প্রেক্ষিতে আর একটা দাবি তুললো, যাতে তাদের দুই পক্ষের মধ্যে একটা ক্ল্যাশ হয়, তাদের মধ্যে মত পার্থক্য হয়। এই রকম দাবির মধ্যে না, দরকার লাগলে যত বেশি পারেন আলোচনা করেন। এখন দেশে কি দরকার? স্বৈরাচার যেটা কুৎসিত, জঘন্য, নৃশংস ছিল, যার বিরুদ্ধে লড়াই, এমনকি 4 আগস্টেও মানুষ মনে করেছে এই সরকার কি ফেলতে পারবেন, সেই সরকার চলে গেছে, যেতে বাধ্য হয়েছে। তার মানে লড়াইয়ের প্রথম পর্যায়ে আমরা পার হয়েছি, তাদের পতন হয়েছে। কিন্তু এখন যে আমরা বলি দেশ বদল করব, সমাজ বদল করব, রাষ্ট্র পরিবর্তন করব, মানুষের জীবন বদলে দেব, সেই লড়াই করতে হবে। আর সেই লড়াই করবার জন্যে আবার রাজপথে গোলাগুলির মধ্যে তো লড়াই করবার দরকার নেই। এখন পুলিশ আমাদের উপর গুলি করবে না, এখন সামরিক বাহিনী আমাদের উপর নির্যাতন করবে না, এখন রাষ্ট্রযন্ত্র জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না। এটাই হবার কথা। আর তাই যদি হয় তাহলে আমাদের নিজেদের মধ্যে যত বেশি সম্ভব ডিসকোর্স লাগবে, কথাবার্তা বলতে হবে, নিজেরা নিজেদের পরস্পরকে বোঝার চেষ্টা করব, এবং তার মধ্যে দিয়ে সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা এই লড়াইটা করবার চেষ্টা করব। আমি মনে করি এই পথে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা দুটো ঘটনা আপনাদের বলবো, দেশের পরিস্থিতি কত খারাপ, কত মানুষ মারা গেছে। সরকার সব শেষে বলছেন 800 জনের কথা জানা গেছে, 20,000-এর মতো আহত। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গেছি, 11 জন মানুষ মারা গেছেন সেখানে। তাদের কবরগুলোতে গিয়ে শ্রদ্ধা জানাতে চেষ্টা করেছি, পতাকা টাঙিয়েছি, ফুলের মালা দিয়েছি, ফুলের তোড়া দিয়েছি। একটা কবরে গেলাম, অনেকগুলো বাড়ির পেছনে যতগুলো টয়লেট আছে তার পেছনে সেই কবর। আমি সেই কবরের উপরে পতাকা দিলাম, ফুলের মালা চড়ালাম। তারপরে আমি জিজ্ঞেস করলাম এই রকম জায়গায় কবর কেন? অন্য ভালো কোনো জায়গায় দেওয়া গেল না? তার স্ত্রী দাঁড়িয়েছিলেন, তার সন্তান দাঁড়িয়েছিলেন, অধবদন, আমার দিকে তাকানো নেই। এলাকার লোকজন বলল লাশটা যখন আসলো তখন ওকে মাটি দেবো কোথায়? ওর তো কোনো মাটি নেই, কোনো জায়গা নেই পৃথিবীতে। ভাবেন কারা লড়াই করেছে, কারা জীবন দিয়েছে। আজ আমাদের দরকার ওদের জন্য কাজ করা। আজ আমাদের দরকার এই যে তারুণ্য সারা পৃথিবীর মধ্যে বলছে, ইংরেজিতে যেটাকে বলে ডেমোক্রেটিক ডিভিডেন্ড, আমাদের তারুণ্য অনেক বেশি, তাই আমরা পরিশ্রম করবার ক্ষমতা বেশি রাখি। পৃথিবীর অনেক দেশ আছে উন্নত, কিন্তু তাদের মধ্যে প্রৌঢ়ের সংখ্যা বেশি, তারা কাজ করবার হতো যোগ্যতা রাখে না, এখন আর তত বেশি মেধার চর্চা করতে পারে না। কিন্তু বাংলাদেশ সব বিবেচনায় একটা অনন্য দেশ, যেই দেশ ঘুরে দাঁড়াতে পারবে। এবং সেই জন্যই আমরা বলি এই পরিবর্তনের লড়াইয়ের মধ্যে আমরা সবাই সামিল থাকি। আবার বলি 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সীমা কি? আমার যদি যোগ্যতা থাকে,
আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করলো তারা পাবে না কেন? এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে যাতে আমাদের লেখাপড়ার জন্যে, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্যে, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। আমি আবার বলি, একদিনই হবে তা মনে করবার দরকার নেই। যারা হঠাৎ করেই মনে করেছেন সরকার বদলেছে, এখনই ভোট দিয়ে দাও, তারপরে নতুন সরকার সে সব করবে, নিশ্চয়ই ভোট দিতে হবে। এই সরকার চিরজীবনের জন্য আসেনি। আর সংস্কার কোথাও থেমে থাকে না। একটা ঘর যেমন প্রতিনিয়তই আপনি রং করেন, ঝাড় দেন, পরিষ্কার করেন, ঘরটাকে ঝকঝকে তকতকে নতুন রাখবার চেষ্টা করেন, রাষ্ট্রকেও সেরকম প্রতিনিয়ত সংস্কার করতে হয়, প্রতিনিয়ত তার উন্নতি সাধন করতে হয়, প্রতিনিয়ত এই রাষ্ট্র যাতে সামনে এগোতে পারে তার ব্যবস্থা করতে হয়। এই জন্যই চলমান একটা সংস্কার, কোথাও থামিয়ে দেবেন তা তো নয়। অতএব যদি কেউ বলেন সংস্কার শেষ করি তারপরে ভোট, সেই কথা যেমন সত্যি নয়, তেমনি বলি নির্বাচনের পরিবেশই হয়নি তখন ভোট, সেটাও কোনো সত্যি কথা নয়। আজ ভোট করতে পারবেন? থানায় যান, পুলিশ অভিযোগ দেয় না। পুলিশকে বলেন এই ঘটনা ঘটেছে, একবার গিয়ে দেখে আসেন, পুলিশ তদন্ত করতে যেতে সাহস পারে না। এই সরকার, বিগত সরকার এই পুলিশ বাহিনীকে তাদের নিজেদের স্বার্থে এত নৃশংস নিষ্ঠুরভাবে ব্যবহার করেছিল, মানুষ পুলিশের নাম শুনতে পারত না। আন্দোলনের মধ্যে আপনারা সেটা দেখেছেন, কত বড় হিংসাত্মক ঘটনা ঘটেছে। কিন্তু আমরা আবার আগের জায়গায় ফিরে আসছি। আমরা জানি পুলিশ এখনও ভয় পায়। তারা মনে করে তদন্ত করতে গেলে এক পক্ষ যদি হামলা করে আর এক পক্ষ হয়তো পক্ষে থাকবে, কিন্তু উভয় পক্ষ যদি ঝগড়া করতে থাকে তাহলে পুলিশ কাজ করবে কেমনে? আমরা বলি যতক্ষণ পর্যন্ত পুলিশ ঠিক মতো কাজটা করবে ততক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলতা রক্ষা করতে পারবেন না, বানাতে পারবেন না। এই কারণে ওই ব্যাপারে যত্নবান হতে হবে। পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, নির্বাচনে যারা যারা যুক্ত আছে, এমনকি কালো টাকার যদি দৌরত্ব থাকে তাহলেও সেটা হবে না। যারা আন্দোলন করছেন এখন 30 বা 35, তাদের জন্যও বলি এই সরকার যতক্ষণ স্থিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত এইসব ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। এখন পর্যন্ত দেননি। তারা বলেছেন, যেমন আনসারদের আন্দোলনের শেষ পর্যায়ে তারা বলেছেন আমরা আপনাদের সব দাবি যৌক্তিক মনে করা সত্ত্বেও এটাতে কত টাকা লাগবে জানি না, সেই টাকা অর্থ মন্ত্রণালয়ের কাছে আছে কিনা, সেই টাকা দিতে পারবো কিনা তা জানি না। ঠিক একইভাবে যদি 30 বা 35 যাই করেন তার ইমপ্লিকেশন কি হবে সেটা যদি সরকার বুঝে না বলে, চাপাবাজি করে কিন্তু এখন যে কোনো সরকারের কাছে গেলে না তিনি বলেন আমি আছি আপনাদের দাবির সাথে, ইনশাল্লাহ 3 মাসের মধ্যে করব। এই ধরনের 420 গিরি, এই ধরনের আচরণ উচ্চারণ দিয়ে দেশ পারবেন না। এখন নেতৃত্বের সেই যোগ্যতা চাই, সেই প্রজ্ঞা চাই, সেই ধরনের মেধা ভবিষ্যৎ দেখবার মতো দূরদৃষ্টি চাই, যারা এই দেশকে বুঝবেন যে আমি যদি 3 বছরও থাকি তাহলে 3 বছরে এই আমার রোডম্যাপ, এখান থেকে আমি এত দূর যেতে পারবো। এবং সেই কাজ করে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, এর পরে যারা নির্বাচন আসবেন তারা যদি মনে করেন এইবার তো আমরা পেয়েছি ক্ষমতা, উইনার টেক্স অল, আমি জিতেছি, অতএব যা খুশি তাই নিয়ে নেবো, ওই পথ যাতে বন্ধ করা যায়, আবার যাতে স্বৈরতন্ত্রের পুনরাবির্ভাব না হয়, সেই রকম ব্যবস্থাও এটার মধ্যে করতে হবে। আমি রাজনীতি করি বলেই প্রতিনিয়ত লড়াইয়ের মধ্যে দিয়ে জীবন রাষ্ট্র উন্নত হতে পারে এটা বিশ্বাস করি। এবং সেই বিবেচনা থেকেই বলছি সরকারে যারাই আছে ভালো কাজ করবে সমর্থন করছি, কিন্তু তার মানে এই না নিরঙ্কুশ সমর্থন। যদি কোনো ভুল করেন তাহলে ভুলটা বলবো, যদি কোনো অন্যায় করেন তার প্রতিবাদ করব। আমরা মনে করি ডক্টর ইউনূস একজন যোগ্য মানুষ, রাজনৈতিকভাবে বলছি না, কিন্তু দেশ বদলাবার জন্য, রিফর্মের জন্য, সংস্কারের জন্য উনি একটা অনন্য উদাহরণ। পৃথিবীব্যাপী এটা করে দেখিয়েছেন। কিন্তু আবার বলি কেবলমাত্র অর্থনৈতিক সংস্কার নয়, এটার সাথে রাজনীতিও যুক্ত আছে। জিনিসের দাম কমাবেন, সেখানে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট একটা দলের লোক, ওই দলকে ম্যানেজ করবেন, তার জন্য রাজনীতি লাগবে। যেই জায়গায় যান রাজনীতি ব্যতিরেকে কিছু হয় না। একটা সময় ছিল না উই হেট পলিটিক্স হ্যাশট্যাগ চালু হয়েছিল, এখন আমি দেখলাম সেই যুবক, সেই ছাত্র, সেই শিক্ষার্থী বলছেন রাজনীতিবিদ ছাড়া তো দেশ চলবে না। রাজনীতিবিদ মানে
রাজনীতিবিদ মানে ধান্দাবাজি না, রাজনীতিবিদ মানে সত্যি সত্যি রাজার রীতি নয়, রাজনীতি মানে রাজ্যের রীতি। রাজ্যের কল্যাণ কেমনে হবে, রাজ্যে যারা বাস করেন নাগরিক তাদের কল্যাণ কিভাবে হবে, সেই কাজ করবেন তারা। এবং সেইটা করবার জন্যে ডক্টর ইউনূস এখন পর্যন্ত যা করেছেন, কোনো চাঁদাবাজির খবর তো নাই, কোনো লুটপাটের খবর নাই, কোনো উপদেষ্টা বা কোনো সরকারের নামে আঙ্গুল তুলে অভিযোগ করতে পারবেন সেরকম তো নাই। আমি আশা করি যতদিন তারা ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত মানুষ তাদের প্রতি যেন সেই আস্থা রাখে, তারা যেন সেই রকমভাবে কাজকর্ম করতে পারে। মাঝে মাঝে এরকম হতে পারে দুই একটা ব্যাপারে তাদের কথাবার্তা হয়তো বাস্তব পরিস্থিতির সাথে মিলবে না, কিন্তু সাথে সাথেই যাতে আবার বুঝে নেন তাদের দেখে সারা বাংলাদেশের সংস্কৃতি বদলাবে, সাহিত্য বদলাবে, মানুষের কথাবার্তা বলবার ধরন বদলাবে, চিন্তা বদলাবে, ব্যবহার বদলাবে, এক রাজনৈতিক দলের সাথে আর এক রাজনৈতিক দলের সম্পর্ক বদলাবে। আমরা সত্যি সত্যি গুণগতভাবে রূপান্তরিত একটা বাংলাদেশ চাই। তার লড়াই আমরা প্রাথমিকভাবে জিতেছি, পরেরটাতেও জিতবো এই বিশ্বাস করি। কথা বাড়াবো না, আমি আবারও বলি, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে সারাদিন ধরে তারা লড়াই করেন, আমি ভাবি যদি 3 ঘন্টা রোদের মধ্যে দাঁড়াই আমি, তাহলে আমার আরও অন্তত 3 ঘন্টা রেস্ট নিতে হবে, আমার সেই বয়স হয়েছে। এখন দেশ তাদের কাছে, তাদের সাথে কথা বলুক সরকার, বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুক, এই প্রত্যাশায়